নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে একের পর এক যে সমস্ত বিস্ফোরক ইস্যুগুলো আপনাদের কাছে নিয়ে আসছি একটাই কারণে, যে বাংলাদেশের রাজনীতি সাথে সম্পূর্ণভাবে আজকের দক্ষিণ এশিয়ার রাজনীতি এতটাই বেশি উজ্জ্বল হয়ে উঠছে এবং যার প্রভাব পশ্চিমবঙ্গের বিধানসভাতেও এসে পড়ছে, যেটা নিঃসন্দেহে একটা বড় দিক খুলছে। রাজনীতি শুধুমাত্র একটা আঞ্চলিক সীমারেখার মধ্যে তখন আর সীমাবদ্ধ থাকে না। সীমাবদ্ধতার যে গণ্ডি সেটাকে ডিঙিয়ে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে চলে যায় যেটাকে নিয়ে বারবার করে আপনাদের কাছে জনমতে নিয়ে আসতেই হচ্ছে। আজকেও আমরা সেই বিষয়টা নিয়ে আসবো এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকে পাহেলগাঁও ইস্যু নিয়ে বিতর্ক, পাল্টা বিতর্ক সেখানে এসেছে। মেরুকরণের একটা ছোঁয়া এসে গিয়ে পড়ছে বারবার এই মুহূর্তের রাজনীতির পরিসরে এই জায়গাটাই। অন্যদিকে বাংলাদেশ নিয়ে যদি আমরা প্রথমেই চর্চায় রাখবো আজকে, তার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গেছেন হচ্ছে লন্ডন সফরে। সেখানে তার অনেক কর্মসূচি রয়েছে। কি কর্মসূচির মধ্যে একটা তো হচ্ছে টিউলিপ সিদ্দিক তার সাথে দেখা করতে চেয়েছেন, যা গতকাল জানিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তাকে নিয়ে বড্ড সমস্যায় এই মুহূর্তে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশের মাটিতে তিনি বলেছিলেন একটি রাজনৈতিক দল সেই একমাত্র স্টিক করে রয়েছে ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু তারপরে দেখা গেল যে বিএনপি শুধু একা নয়, সে অনেককে কিন্তু সঙ্গে নিয়ে নিতে পেরেছে যে ডিসেম্বর কেন, ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে, প্রস্তুতি সেরকমভাবেই রয়েছে। তারপরে একটু বিপাকে পড়ে গেলেন। একদিকে সেনাবাহিনীর সাথে তার প্রতি মুহূর্তের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোকে অতিক্রম করে বিএনপিকে কিছুটা বাগে নিয়ে কিভাবে করতে হয় রাজনীতির এই কঠিন খেলায় ডক্টর ইউনূস তিনি তার মতো করে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, এটাকেও কিন্তু নিঃসন্দেহে বলতে হবে। তার কারণ ঘরে বাইরে প্রবল চাপ এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আগেই যেটা বলেছি, বাংলাদেশের যে ইমেজ সংকট দেখা দিয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে মন্দাভাব খুব তীব্র হলে যে কি পরিস্থিতি হয় সেটাও তিনি বিলক্ষণ জানেন। এবং সবচেয়ে বড় কথা, ইউনূস সাহেব তিনি অনেক তারকে যারা বিভিন্ন সময় বিভিন্ন সলাহ পরামর্শ এবং হচ্ছে তাকে সমর্থনের ক্ষেত্রে তাদের শব্দভাণ্ডারকে উজাড় করে দিয়েছিল, তারা অনেকেই এখন একটা বিপদসীমার মধ্যে দেখতে পাচ্ছেন। যেহেতু একটা বাজেট তিনি তৈরি করেছেন, যে বাজেটের মধ্যে কোথাও একটা জায়গায় বড় লোকদের বিরাট তোষণ করার একটা সুবিধা তৈরি করে দিয়েছেন এবং পক্ষান্তরে গরিব মানুষ যারা বাংলাদেশে, তাদের কাছে কিন্তু আগামী সময় এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াতে হতে চলেছে, যা পাকিস্তানের জনসাধারণকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রত্যেকটা বছর যাদেরকে ফেস করতে করতে যেতে হচ্ছে। এখন কি পরিস্থিতির মধ্যে বাংলাদেশ গিয়ে দাঁড়াবে এবং সেই রাজনীতির প্রভাব যে পশ্চিমবঙ্গে এসেও পড়ছে, সেটা তো পূর্বেই বলেছি। আজকেও এই নিয়ে আপনাদেরকে জানাবো। সবচেয়ে বড় কথা, আজকে অবশ্যই জানাবো, আমরা বিশ্লেষণ এই ক্ষেত্রে করব, কিন্তু আপনাদের সক্রিয় উপস্থিতিও এক্ষেত্রে অত্যন্ত কাম্য। আমরা যেই মুহূর্তে আপনাদের কাছ থেকে প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে আপনাদের কাছে যখনই দেবে, আপনারা ফোনে অবশ্যই আপনাদের মতামত দেবেন। অনুষ্ঠানের নাম জনমত। জনমতে বিভিন্ন এক্সপার্টরা যেমন মুখপাত্ররা তাদের বক্তব্য রাখেন, আপনারাও দূরভাষের মাধ্যমে এবং নানাভাবে আমরা আপনাদের কাছে বক্তব্য তুলে ধরব। আজকেও তার অন্যতা হবে না। শুরু থেকেই আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন। আমি শুরুতে যেটা বলবো যে বিএনপির যে বক্তব্য, তার আগে একটু দেখিনি লন্ডনে কিন্তু ইউনূস সাহেব যেখানে হোটেল রয়েছেন, আমরা দেখেছি জাপানেও তিনি বিক্ষোভের সামনে পড়েছিলেন এবং আওয়ামী লীগেরও একটা বিক্ষোভ কিন্তু হয়েছে। বিভিন্ন জায়গায় কালো পতাকা মজুত রেখে আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এমনিতেও লন্ডন বা ইংল্যান্ডে আওয়ামী লীগের যথেষ্ট শক্তিশালী সংগঠন আছে। প্রবাসী বাংলাদেশের যারা রয়েছেন তারা অনেক, আওয়ামী লীগেরও যেরকম রয়েছেন, বিএনপিরও রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলেরও রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত, ছবি সেটা বলে দিচ্ছে। লন্ডনে অনেক আওয়ামী লীগের সমর্থকরা কালো পতাকা দেখিয়েছেন এবং তারা স্লোগানের মাধ্যমে ইউনূসের উদ্দেশ্যে তাদের বক্তব্য, তাদের ক্ষোভ, তাদের
নেতাদের যে উপর যে পীড়ন দমন চলছে সেই নিয়ে তারা কিন্তু তাদের বক্তব্য রেখে যাচ্ছেন এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এটা লন্ডনে বিক্ষোভের ছবি, যেখানে আওয়ামী লীগের সমর্থকরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তাদের ক্ষোভ বিক্ষোভ তারা জানান দিচ্ছেন। এবং লন্ডনে একটা বড় রকমের গেম চেঞ্জার হতে পারে। মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিবের ভাষায় এক নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। নতুন ডাইমেনশনটা নিয়ে আজকে চর্চায় থাকব। নিউ ডাইমেনশন সেটা কিভাবে হতে পারে না হতে পারে, কেনই কথাটা আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার রয়েছে এবং সে বিষয়টায় যাবার আগে তার আগে একটু দেখে নেব কি বলেছেন মির্জা ফখরুল আলমগীর। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে, এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি, মেজর পলিটিক্যাল ইভেন্ট। এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি। একটা আমি মনে করি যে এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের পত্র পত্রিকাতেই সাংবাদিকের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে, আর কি সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। আমরা বুঝতে পারছি বাংলাদেশে এটা নিয়ে একটা বড় কৌতূহল অবশ্যই রয়েছে, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে নির্ভরযোগ্য নেতা হিসাবে এই মুহূর্তে তারেক রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা তার ভিডিও বার্তাগুলো বিভিন্ন সময় দেখেছি, আপনাদেরকে জনমতে দেখিয়েছি যে বেশ কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন যা অত্যন্ত কার্যকরী এবং উপযোগী এবং অনেক ক্ষেত্রে হচ্ছে বেপরোয়া বেয়াদব টাইপের যে সমস্ত বিএনপির যারা কর্মী রয়েছে লুটপাট করছে, তোলাবাজি করছে, তাদেরকে অনেককে তিনি বহিষ্কার করেছেন, যেটা কিন্তু ইউনূস সাহেবেরও নিঃসন্দেহে এটা বোঝা উচিত। আশা করব যে এনসিপি বা অনেকে যারা এই সমস্ত গুন্ডাগার্দি তোলাবাজি ঢাকার মতো মানে মহানগর দেশের রাজধানী, সেখানে খোলা হাতে চাপাতি নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, লোকজনকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, নানাভাবে জীবন যাপনের পরিস্থিতি কঠিন করে তুলছে, তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ তিনি নিয়েছেন। সমস্যা এত জটিল হয়েছে, সমাধান সূত্রের ক্ষেত্রে মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য, এই ক্ষেত্রে তারেক রহমান একটা দিশা হলেও দেখাতে পারে, অনেক সমস্যার সমাধান হতে পারে, একটা নিউ ডাইমেনশন হতে পারে। এই শব্দটা নিয়েই হচ্ছে সবচেয়ে বেশি নিউ ডাইমেনশনস কী হতে পারে। জাতীয় সরকারের প্রস্তাব করতে পারেন এপ্রিলে ভোট বা জুন মাসে, যেখানে তারেক রহমানকে তিনি যদি অনেকটা মানিয়ে নিতে পারেন ইউনূস সাহেব বা সেই ফোল্ডে চলে আসে, তাহলে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতির একটা অন্যরকম ডাইমেনশন তৈরি হবে। দেখা যাক কি বলছেন এই ক্ষেত্রে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমান সেনগুপ্তর কাছ থেকে আমি জানতে চাইব প্রথমে, তারপর আমি পশ্চিমবঙ্গের বিধানসভার বিষয়টা নিয়ে অবশ্যই আজকে আসব। সেক্ষেত্রে তার কারণে আজকে বেশ সরগরম ছিল রাজ্য বিধানসভা। বারবার এই কথাটা বলছি, আপনারা যারা এইখানকার পরিস্থিতিটাও বুঝতে চাইবেন
তাতে আপনাদের ডবল ফায়দা। বাংলাদেশের যেমন রাজনৈতিক একটা ডাইমেনশনস আপনারা পাবেন, এবং তার সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির যে ডিনামিক্সটা বদলাচ্ছে সেটাও আপনারা সম্যকভাবে বুঝতে পারবেন। আমি আসবো দীপ্তিমানবাবু আপনার কাছে, যে একটা নিউ ডাইমেনশনের কথা বলছেন। তারেক রহমান, মির্জা ফখরুল আলমগীর একজন সিজনড পলিটিশিয়ান, বাংলাদেশে বিএনপি মহাসচিব হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করছেন, এবং খালেদা জিয়ার অসুস্থতার সময় যখন তারেক রহমান বিদেশে থেকেছেন, মির্জা ফখরুল আলমগীরের সংবাদ মাধ্যমে তার বিভিন্ন ভাষণ বা রাজনীতি সম্পর্কে তার যে আন্ডারস্ট্যান্ডিং, তা বহু মানুষ এখানে তারা নজরে রাখেন। পরিচিত রাজনীতিবিদ এখন এই মুহূর্তে অন্তত পশ্চিমবঙ্গে তো বটেই, তাকে চেনেন অনেকে। আপনি এই নিউ ডাইমেনশনস কথাটাকে কতটা গুরুত্ব দিতে চাইবেন মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য অনুযায়ী? না, প্রথমেই একটা কথা বলি যে মির্জা ফখরুল আলমগীর অবশ্যই সিজন পলিটিশিয়ান শুধু নয়, তিনি কিন্তু ৭১-এর পক্ষের মানুষ। এটা মানে সেটা বিএনপির একটা মেজর অংশ, এবং যারা বিএনপির এখনো বরিষ্ঠ নেতারা আছে তারা সকলেই ৭১-এর পক্ষে। এখন সবচেয়ে বড় যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা কিন্তু মির্জা ফখরুলের ক্ষেত্রে শুরু হবে না, সমস্যাটা সৃষ্টি হবে বিএনপির ক্ষেত্রে এবং জামাতের ক্ষেত্রে। কারণ জামাত চিরকালই তারা ৭১-কে অস্বীকার করেছে, তারা দেওয়ালে লেখার থেকে শুরু করে তারা প্রত্যেকেই ৭১-কে অস্বীকার করেছে, এবং গত আগস্ট মাসের ৫ই আগস্টের পরের থেকে তাদের যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণই হচ্ছে ৭১-কে অস্বীকার করা। এই বাস্তবতাটা মানে মেনে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে যে সেন্টিমেন্ট আছে, বিগত ১০ মাসে এই সরকার সাধারণ মানুষকে তো কিছু দিতেই পারেনি, উপরন্ত যেটা করেছে সেটা হচ্ছে এই সাধারণ মানুষের ওপরেই যত রাজ্যের ঝামেলা নেমে এসছে। কর্মসংস্থান কমেছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে, উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, চুরি ডাকাতি ছিনতাই, ফ্যাক্টরি বন্ধ হওয়া, এ কোনোটার থেকেই বাদ। এখন ইউনূস যখন এসছিল তখন তিনি এমন ভাব দেখিয়েছিলেন যে তিনি যেন একমাত্র বাংলাদেশের চয়েস। পরবর্তীকালে যখন মানুষ বুঝতে পেরেছে এখন সেখান থেকে ইউনূসের পরিবর্তন হয়ে গেছে, তিনি কেমন করে তার সময়টাকে বৃদ্ধি করতে পারেন, তার যে এই যে ডিউরেশন, কাজের ডিউরেশন, সেটাকে বৃদ্ধি করতে পারেন। তার কমিটমেন্ট যেটা ছিল সেটা আমেরিকার পক্ষে বা ডিপ স্টেটের পক্ষে ছিল, এটা নিয়ে আর এখন আর কারো কোনো দ্বিমত নেই। এটার মধ্য দিয়ে যখনই বিএনপি এটা বলেছে যে না, আমরা এটাকে কিছুতেই বরদাস্ত করব না, এবং ৭১-এর পক্ষের শক্তি আমরা বিএনপি, তখন তিনি এই পক্ষের হয়ে নেগোসিয়েশনের জন্য যাচ্ছে। এবার বিএনপির সমস্যাটা কোথায়? বিএনপি যদি এই প্যাসেজ দিয়ে দেন, যেটা হিউম্যান করিডোর বলুন, যে ওনারা প্রতিদিন কথা পাল্টান বা মিথ্যে কথা বলেন। এই অতি সম্প্রতিকালে উনি যে লন্ডনে গেছেন, সেই লন্ডনে যাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে উনি মিথ্যে কথা বলেছেন, কোনো সত্যি কথা বলে যাননি। এই বাস্তবতাটা খুব পরিষ্কার হয়ে গেছে যে উনি এখন বিএনপিকে কোনো মতে যদি এনগেজ করতে পারেন, এই সরকারের সঙ্গে যদি এনগেজ করতে পারেন, তাহলে পরে বিএনপির কাছে এটা একটা বাধ্যবাধকতা থাকবে যে ঠিক আছে, তোমরা ক্ষমতাতে আসতে পারো পরবর্তীকালে যদি তুমি আমাদের সঙ্গে এখন কোঅপারেশন করো। কিন্তু এটা বিএনপির পক্ষেও সবচেয়ে মানে রিস্কি পলিটিক্স হবে, যে যদি কোনো কারণে ৭১-এর সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলে, তাহলে বিএনপির যে গ্রহণযোগ্যতাটা এই বর্তমানে তৈরি হয়েছে সেটাও কিন্তু ঠিক ঘুরে যাবে, এবং সেটা বিএনপির ভেতরের অংশ থেকেই ঘুরে যাবে। এটা বিএনপির বাইরের অংশ থেকে ঘুরবে বা ঘুরবে না সেটা তো পরের প্রশ্ন। এই জায়গাটাতে সবচেয়ে বড় ক্রাইসিস, এই ক্রাইসিসটার থেকে বেরোনোর জন্য উনি চেষ্টা করছেন, এবং এখানে উনিও এটা বুদ্ধিমান লোক, ব্যবসায়ী মানুষ, একটা জিনিস বুঝতে পেরেছেন যে যখন বিএনপি ফেসে আছে তখন আমি বিএনপিকে আর একটু ভালো করে ফাঁসাতে পারি। মানে আমি এই জায়গাটায় আপনার সাথে ডেফিনেটলি একমত। প্রথমে একটু মিথ্যের জায়গাটা আমার একটা, আপনি এটা বলতে গিয়ে যে লন্ডনে যাচ্ছে, ওটা একটা মনে পড়ে গেল যে একটা সময় যখন তিনি অভিযুক্ত হলেন লেবার কোর্টে, আপনার হয়তো মনে থাকতে পারবে, বিবিসি বাংলার যিনি এডিটর তার সাথে একটা সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি যদি জেলে যান তাহলে কি হবে। বলছে যে তার ওয়াইফের কথা বলছেন, তিনি ডিমেনশিয়ায় ভোগেন।
একটা মুহূর্ত তাকে ছাড়া অন্য কোনো কাজ সম্ভব নয়। তাকে ছোট্ট শিশুর মতো তিনি হয়ে গেছে, যা হয় ডিমেনশিয়ার ক্ষেত্রে। তার মেয়ের প্রসঙ্গ তিনি বলেছিলেন। প্রশ্ন হচ্ছে 9-10 মাসে তিনি 11 বার বিদেশ সফর করলেন, কিন্তু তারপরে আর কেউ জানলো না বা উনিও জানালেন না। তার ওয়াইফ মানে যিনি ডিমেনশিয়া, তাকে ছাড়া চলে না, কিভাবে এখন চলছে। ফলে হতেই পারে যে মিথ্যেটাকে একটা শিল্পের স্তরে চলে যাওয়ার একটা বিষয়, কিন্তু তিনি উনি প্যাথোলজিক্যাল লায়ার। একটা কথা মাথায় রাখতে হবে, হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এইটা বললে তো স্বাভাবিক, যে কোনো ওনার ভক্ত যারা রয়েছেন তাদের তো খারাপ লাগবে এই কথাটা। প্যাথোলজিক্যাল লায়ার কথাটা মানে খুবই আপত্তিজনক অনেকের কাছে। না 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 না, আমি একটা জিনিস বলছি, উনি বিগত দিনে যেই সময়টাতে বাংলাদেশে এসেছেন তার মধ্যে উনি একটা সত্যি কথা বলেছেন, বলতে পারবেন? উনি বাংলাদেশের রিজার্ভ নিয়ে বলেছেন সেটা কমেছে, উনি বলেছেন বেড়েছে। উনি মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে বলেছেন, বলে জিনিসের দাম কমেছে, জিনিসের দাম বেড়েছে। উনি ল অ্যান্ড অর্ডারের কথা বলেছেন, অনেক ভালো আছে, ল অ্যান্ড অর্ডার খারাপ হয়েছে। উনি বলেছেন ভারত বিরোধিতার কথা, সেই ভারত বিরোধিতার কাছে উনি সবচেয়ে বেশিবার মানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য উতলা হয়েছেন। বেশ, উনি সর্বত্র, এবং সবচেয়ে বড় কথা আমি আপনাকে এটা বলছি, উনি ধর্ম নিয়ে মিথ্যা কথা বলছেন। এইখানেই বলছি যে ধর্ম নিয়ে মিথ্যে, এবং সেটা যদি রাজনীতির। আমি আসছি আপনার কাছে। জনমতে আপনাদের জন্য যাতে ফোন লাইন খুলে দিয়েছি, আপনারা শুনছেন আমাদের সঙ্গে দীপ্তিমান সেনগুপ্ত যে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস সম্পর্কে, যে কথাটি তিনি বলছেন, আপনারা কতজন তার সাথে সহমত পোষণ করেন, বা কি করতে পারে, বা তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ একটা বাংলাদেশের রাজনীতির একটা ডাইমেনশনস খুলতে পারে সেটা। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে একটা এমন ডাইমেনশন, এই মুহূর্তে আমি সরাসরি নিউজ রুমে যাব, সুচারু মিত্র রয়েছেন সেখানে। সুচারু, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ডাইমেনশনে মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য শুনতে শুনতে এই মুহূর্তের একটা ডাইমেনশন চলে এলো, যে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। আজকে বিধানসভা খুব উত্তপ্ত ছিল, অ্যাগ্রেসিভ বক্তব্য এসেছে পাহেলগাঁওতে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, এবং স্বাভাবিকভাবে এখানে রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণের কিছু অনুষঙ্গও সেখানে চলে এসেছে। ঠিক কী কারণে, যেটার পরিণতিতে আজকে স্বাধিকার ভঙ্গের নোটিশটা তিনি দিয়েছেন, ঘটনাটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই তুমি একটু তুলে ধরো। শুভেন্দু অধিকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, শুভেন্দু অধিকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, বড় ঘটনা আজকে বিধানসভায়। এবং এই স্বাধিকার ভঙ্গের নোটিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এনেছেন। সুচারু। সুজিতা, প্রথমেই বলি যে আজকে পেহেলগাঁও নিয়ে যখন আলোচনা শুরু হয়, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে আমরা জানি যে মেটিকুলাসলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে প্রচার শুরু করেছে, এবং বলা ভালো যে বিজেপি প্রচার শুরু করেছে আলিপুরদুয়ার, পরবর্তীকালে অমিত শাহকে এসে আমরা কলকাতাতেও বলতে দেখেছি। এবং সেখানে এই অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যকে সামনে রেখে একটা রাজনৈতিক ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। ঠিক এই জায়গা থেকেই বোধহয় বিধানসভার উত্তাপ চরমে ওঠে, এবং মুখ্যমন্ত্রী প্রথমেই বলেন ভালো কথা, দেশকে সুরক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের রয়েছে, কিন্তু অপারেশনটার নাম সিঁদুর হবে কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরই তীব্র বাকবিতণ্ডা তৈরি হয় বিধানসভার মধ্যে, এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। এবং তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাউস ছেড়ে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেন, এবং সরাসরি তিনি একাধিক আক্রমণ করেন, এবং অপারেশন সিঁদুর কেন নামকরণ হয়েছে তা থেকে ব্যাখ্যা দেওয়া থেকে শুরু করে একই সঙ্গে অনুপ্রবেশ এবং একাধিক ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, একেবারে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন। এই ঘটনার পর খানিকটা আগে আমরা জানতে পাচ্ছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে একদিকে চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে সাথে রয়েছেন অরূপ বিশ্বাস, এবং তৃণমূলের আরও কয়েকজন বিধায়ক, তারা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করেছেন শুভেন্দু অধিকারী। একজন দায়িত্বশীল নির্বাচিত প্রতিনিধি, একজন বিরোধী দলনেতা হিসাবে তিনি বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে
মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছেন এবং এই হাউসকে, এই বিধানসভাকে অসম্মান করেছেন, অপমান করেছেন বিরোধী দলনেতা। এই বিষয়টাকে সামনে রেখে একেবারে নালিশ জানানো হলো বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সহ তৃণমূলের আরও বিধায়কদের তরফে। এবং আজকে শুরু থেকেই বিধানসভার অধিবেশন উত্তল হয়ে ওঠে এবং সেখানে পাল্টা শুভেন্দু অধিকারী একাধিক প্রশ্ন করতে থাকেন যে কোনো একটা অপারেশনের কি নাম হবে সেটা আপনি ঠিক করে দেবেন। ঠিক এভাবেই একেবারে বিধানসভার ভেতরে উত্তাপ চরমে ওঠে এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ করতে থাকে এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুজিতদা, ঠিক এই পরিস্থিতি তৈরি হয়। তারা একেবারে হাউস ছেড়ে বা অধিবেশন কক্ষ ছেড়ে, আমরা জানি যে বাদল অধিবেশনের দ্বিতীয় দিন ছিল আজকে, সেই বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভা উত্তাল হলো পেহেলগাঁও ইস্যুতে, অপারেশন সিঁদুর ইস্যুতে। এবং মুখ্যমন্ত্রী একটা আপত্তি করেছিলেন যে এই অপারেশনটার নাম কেন সিঁদুর হবে, কেন অন্য কিছু নয়। ফলে এই বিষয়টা নিয়েই আলোচনার সময় বিপত্তি ঘটে। বিরোধী দলনেতা বাইরে বেরিয়ে এসে একাধিক আক্রমণ করে। এর সাথে সুচারু এটাও এসছে যে যদি পরিস্থিতি পশ্চিমবঙ্গে যেরকম তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় মেরুকরণ তোষণ, দরকার পড়লে সেই জায়গায় অপারেশন বেঙ্গল, যেটা প্রথম সুকান্ত মজুমদার বলেছিলেন, আজকে বিধানসভাতেও একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তিনিও কিন্তু এই বিষয়টাকে বলেছেন। অর্থাৎ কোথাও একটা জায়গায় ভয়ঙ্কর আগামী সময় কিন্তু সুর গরম হতে চলেছে। নির্বাচনের 2026 মে মাসের আগে নির্বাচন হবে, মে মাসের মধ্যে নতুন সরকার গঠন হবে, স্টিপুলেটেড বিষয় এটা রয়েছে। কিন্তু তার মধ্যে আমরা বলতে পারি যে এই বাদল অধিবেশনে কিন্তু প্রচন্ড একটা উত্তাপ তৈরি হয়ে গেছে একেবারে এই অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে, তাই তো? একদম সিঁদুরকে কেন্দ্র করে। এবং আজকে ভুললে চলবে না আরেকটা যেটা বিষয় নিয়ে, সেখানেও বাদানুবাদ হলো, সেখানেও বিরোধীরা একদম বলায় একদম চিড়ে ফেললেন চেঁচিয়ে ওবিসি। এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু অ্যাসেম্বলিতে একেবারে ওবিসি যে শংসাপত্র ইস্যু, সেই ওবিসি শংসাপত্র ইস্যুতে উত্তাল হলো অধিবেশন। সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী বারবার মনে করালেন যে ওবিসি শংসাপত্র দেওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, যদিও বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মানতে নারাজ। অর্থাৎ আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, 2026-এর বিধানসভা নির্বাচনে এটা খুব পরিষ্কার রাজনৈতিক সমালোচক বিশ্লেষকদের কাছে যে ধর্ম যে একটা ইস্যু হবেই, সেখানে ধর্মীয় মেরুকরণ যে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে সেটা খুব পরিষ্কার। ঠিক যেমন খানিকটা আগে আপনি বাংলাদেশের কথা বলছিলেন, সেখানেও একই রকমভাবে ডক্টর ইউনূস সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, সেখানে তিনি কোনো কর্ণপাত করছেন না। বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে কোনো স্টেটমেন্ট নেই। ফলে এক্ষেত্রে এই রাজ্যেও কি সেই পরিস্থিতি? বিরোধী দলনেতা বারবার সেটা বোঝানোর চেষ্টা করছেন। এবং এই আজকে অপারেশন সিঁদুর বা পেহেলগাঁও ইস্যুর পর ওবিসি শংসাপত্র নিয়ে উত্তাল হয় অধিবেশন কক্ষ এবং সেখানেও বিরোধীরা স্লোগান তুলতে তুলতে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন। বাদল অধিবেশন এখনো বেশ কয়েকদিন চলবে সুজিতদা, নিশ্চয়ই আরও অনেক উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখব। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো তৃণমূল কংগ্রেস। স্বাধিকার ভঙ্গের নোটিশে একেবারে সরাসরিভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার অভিযোগ জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস। বেশ, অনেক ধন্যবাদ আজকের আপডেট দেওয়ার জন্য। বিধানসভার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে দ্বিতীয় দিন, বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে। একদিকে ধর্মীয় একটা ইস্যু এসে যাচ্ছে, যদিও মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা কিন্তু ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে নয়। পশ্চিমবঙ্গে ওবিসি সিলেক্ট করার ক্ষেত্রে তাকে নিয়োগ প্রক্রিয়া, আর এখানে একটা প্রশ্ন কোথাও এর মধ্যে যে রাজনৈতিক একটা বিষয় রয়েছে যেটাকে মেনশন অবশ্যই করলেন, যে কোথাও হচ্ছে বাঙালি হিন্দু ইস্যুটা এবং হচ্ছে হিন্দু একদিকে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্ন হিসাবে সামনে আসছে। গত সময় বারবার করে সেখানকার যে 8 দফা দাবি সেটা যেমন একদিক থেকে হয়নি, ঠিক তেমনিভাবে আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ওবিসি কেন্দ্র করে এবং তালিকাভুক্তিকরণ করার ক্ষেত্রে সেখানে কিন্তু একটা ধর্মীয় মেরুকরণের পারস্পরিক কিন্তু তীব্র অভিযোগ আসছে। এই সমস্ত নিয়ে যেমন উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বিধানসভাতে, স্বাধিকার ভঙ্গের নোটিশ স্বয়ং মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এনেছেন। আমরা রয়েছি জনমতে, আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী যোগদান করেছেন। বলুন ইউনুস আলী, আপনার বক্তব্য আজকে জনমতে। হ্যাঁ নমস্কার। আপনার প্রথম পার্টের বিষয়টাই আমি কয়েকটা কথা বলবো, শেষের দিকে ওই আমাদের রাজ্যের কথা বলবো।
আমরা না প্রথম মূলত মানে যে যে কোনো সংক্ষেপে বলুন, কেননা আমাদের প্রোগ্রাম অনেকেই জনমতে বাংলাদেশের বলুন। অভ্যন্তরীণ যে পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশে মানে মানুষের মানসিকতা এবং তাদের প্রতিরোধের ক্ষেত্রে অন্য কোনো দলের অস্তিত্ব বিলীন, যেমন হচ্ছে বিএনপি আজকে তারেক রহমান থেকে কথা বলছি, ওদের যে সাংগঠনিকতাটা অনেক কাল আগে, কাল আগে ওদের সংগঠনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এইবার হচ্ছে যে আজকে যদি বিএনপি তার উপরে প্রধান উপদেষ্টার মর্জির উপরে বিরোধিতা করতে চায়, এই বিরোধিতা তুল্যমূল্যভাবে মানে কোনো কাজে লাগবে না। কারণ এই যে এনসিপি এবং জামাতে ইসলাম এরা দুটোই চাইছে যে ভোটটা একটু মানে পিছিয়ে যাক। এবং উনি যে লন্ডনে গেছেন প্রধান উপদেষ্টা, উনি ভালো আছেন, মানে উনি হাসি খুশিতে আছেন। উনি বাংলাদেশে পা দিলে কোনো শক্তির ক্ষমতা নাই যে ওকে ফিরিয়ে দেওয়া বা ওকে গ্রেপ্তার করা বা অন্য কোনো প্রতিরোধের মুখে পড়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে বাস্তব সত্য। কারণ এখন এই এনসিপি এবং জামায়াতে ইসলাম বাংলাদেশ থেকে রাজনীতিগতভাবে ভয়ঙ্করভাবে ঘোরাটে করবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রতি শক্তি যেটা, এই শক্তিটা দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ নাই। বেশ, ধন্যবাদ ইউনুস আলী, আপনি স্পষ্ট বক্তব্য রেখেছেন এবং আপনি যেটা বললেন বাংলাদেশ সম্পর্কে আপনার যে মূল্যায়ন করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যাব হচ্ছে আবার একটু দীপ্তিমান সেনগুপ্তর কাছে। এটা কিন্তু আওয়ামী লীগ তার বাংলাদেশের রাজনীতিতে আভ্যন্তরীণ জায়গায় আছে কোণঠাসা। তার আগে একটা প্রশ্ন একটু আপনার কাছে এটা জানার ইচ্ছা, অনেকদিন ধরেই এইটা আসছে, বেশ কয়েকদিন ধরে আপনাকে আমি দেখেছি ওখানে এম.এ. সাব্বির যে ইউটিউবার, তার অনেক অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, মূলত আপনাকে অনেক প্রয়োগ হতো, খুবই একজন ইয়াং। অনেকে এটা বলছেন বাংলাদেশে তাকে, তার পরিবারের থেকে অভিযোগ এসছে যে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে যাওয়া যাচ্ছে না, অর্থাৎ গুম করে দেওয়ার অভিযোগ এরকম শোনা যাচ্ছে। বেশ কয়েকজন ইউটিউবার সেখানে অভিযোগ করেছে। প্রথমে একটু তার সম্পর্কে একটু জানতে চাইবো, আপনার কাছে কি খবর আছে? আমি প্রথমেই বলি যে এস.এ. সাব্বিরের বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বেও আপনাকে বলেছি, ওর গত 2 তারিখ বেল হয়েছে। প্রথম কথা, ও বেল হয়েছে, এটা হচ্ছে প্রাথমিক স্তরে। কিন্তু কাগজপত্র বিভিন্ন রকম কিছু জোগাড় করতে দেরি হয়ে যাওয়াতে ওর হয়ে গেছে, কি বলে, গোটা সিস্টেমটা ঈদের কারণে পিছিয়ে গেছে। প্রবাবলি 12 তারিখ, আগামী পরশু দিন, আজকে 10 তারিখ, 12 তারিখ নাগাদ এই পুরো ব্যাপারটা প্রসেস শুরু হবে। সম্ভবত 15 থেকে, মানে 15-র পরে 17-18 নাগাদ ও বেরোবে বলে আমার কাছে একটা খবর আছে। একটা ধারণা পাওয়া গেল আপনার কাছ থেকে। আমি এটা নিয়ে কারণ একটু ক্ল্যারিফাই করছিলাম। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, আমি যার মাধ্যমে খবরটা পেয়েছি তিনি একজন মানে খুব বরিষ্ঠ সাংবাদিক। আমি এই জিনিসটা আপনাকে বলে রাখি, তিনি বরিষ্ঠ সাংবাদিক এবং সাংবাদিক, ইউটিউবার। ওখানে যা পরিস্থিতির মধ্যে রয়েছে খুব কঠিন, যারা দর্শক দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে দীপ্তিমান বাবু কোচবিহারে তিনি থাকেন, থেকে নানাভাবে বাংলাদেশ বা এই খবরগুলো নিতেই হচ্ছে। তার কারণ বারবারই বলছি যে বাংলাদেশের রাজনীতির প্রভাব ভারতে পড়ে, পশ্চিমবঙ্গে পড়ে, এবং পড়লে সম্পর্কে আমরা অবশ্যই আমাদের মতামত খোলসা করবো এবং জনমতেও আপনারা আপনাদের মতামত জানাবেন। আমার যে প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে বিদেশের, যেখানে জাপানেও আমরা দেখেছি কালো পতাকা, আওয়ামী লীগ কিন্তু বিদেশে বেশ শক্তিশালী। আজকে লন্ডনেও দেখুন কালো পতাকার সামনে ইউনুস সাহেব পড়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতি, একদিকে জামাত, এনসিপি, অন্যদিকে হচ্ছে বিএনপির কমন এনিমি হিসাবে এখন শেখ হাসিনা সকলের কাছে, কিন্তু বিদেশের সংগঠন কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট যে শক্তিশালী সেটা কিন্তু হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে। এই যে বার্তাগুলো, এই যে বারবার কি এই জমায়েতের মাধ্যমে এটাই যে ইনক্লুসিভ নির্বাচনটাই করতে হবে, নচেত বিদেশের মাটিতে কিন্তু যেই হোক বাংলাদেশে আওয়ামী লীগ এই 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 বিক্ষোভগুলো তারা দেখাতেই থাকবে।
এটাই কি এই বার্তাটা দিতে চাইছে দীপ্তিমান বাবু? না, আমি কিন্তু এর থেকে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছি। আপনাকে আমি কতগুলো এর পূর্বের কয়েকটা উদাহরণ দিয়ে বলি। যখনই ইংল্যান্ডে এই পাকিস্তানের ইসের বাদ দিয়ে কি বলে তেহরিকে ইনসাফ কি ওদের মানে ইসের ইমরান খানের পার্টি ইমরান খানকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরে তার পরবর্তীকালে যারা ওখানকার এমনি এই যে নওয়াজ শরীফের পার্টি ইত্যাদি যেগুলো আছে, এদের ক্ষমতায় আনার পরে কিন্তু এদের নেতা মন্ত্রীদের বহু অপমান করা হয়েছে। কিন্তু ইংল্যান্ডের একটা বৈশিষ্ট্য আছে, পাকিস্তানটা তৈরি করা ছিল হচ্ছে ইংল্যান্ডের পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার অংশে আমেরিকাও ছিল। এই বাস্তবতাটাকে বুঝে নিতে হবে। সুতরাং এখানে ইউনূসের বিরোধিতা যত বেশি হবে, আপনি নিশ্চিন্ত থাকবেন ইউনূসের পায়ের তলার মাটি তত শক্ত হবে। এই কথাটা আপনাকে বুঝে রাখতে হবে। কিন্তু এখন ব্রিটেনের একটাই শুধুমাত্র দুর্বলতার জায়গা আছে, সেটাও আমি আপনাকে বলে রাখি। সেটা হচ্ছে ভারতবর্ষের সঙ্গে ব্রিটেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে যদি এমন কোনো পদক্ষেপ তারা নেয় যেটা ভারতবর্ষের সম্পূর্ণ সরাসরিভাবে স্বার্থ বিরোধী, তাহলে সেক্ষেত্রে ব্রিটেনের অর্থনীতি যেখানে আছে সেখান থেকে আরো নামবে। কারণ ব্রিটেনেরও বর্তমানে ওদের আভ্যন্তরীণ রাজনীতির পরিস্থিতি কিন্তু ভালো নয়। সুতরাং তাদের এই চরিত্রটা হবে খুব পরিশীলিত, তারা দোষটা দেবে আমেরিকার উপরে। কিন্তু বাস্তবিক অর্থে আন্তর্জাতিকভাবে এই যে ইসের যে অপমানটা হচ্ছে, ইউনূসের যে অপমানটা হচ্ছে, ইউনূসের অপমানটা কিন্তু শুধু ইউনূসের অপমান নয়, ইউনূসের অপমানটা গোটা ইউরোপের ইউনিয়ন মানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ক্ষেত্রে এটা হয়েছে যে আপনারা এমন একটি লোককে মনোনীত করেছিলেন সেদিন এই ইসের জন্য, কি বলে, নোবেলের জন্য, সেই লোকটির প্রতি মানুষের সার্বিকভাবে বিরোধিতা সৃষ্টি হচ্ছে। এই যে একটা ওপেন সোসাইটিতে এই জাতীয় ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একটা পতনের লক্ষণ। আমি এই প্রসঙ্গে আসার আগে একটা কথা বলছি, এসএ সাব্বিরের বিষয়টা এখন কিন্তু আর শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, অন্তত পক্ষে বিদেশের ক্ষেত্রে 6-7টা দেশে এসএ সাব্বিরের বিষয় নিয়ে বাংলাদেশি এমবাসিতে অনেক বড় বড় ইউটিউবাররা তারা কিন্তু এই বিষয়টাকে জানিয়েছেন। আপনি জেনে রাখবেন, সেখানে গণতান্ত্রিকভাবে একজন ইউটিউবারকে আটকানো এবং একটি মানে কি বলবো অগণতান্ত্রিক সরকারের একটি মানে লোককে এইভাবে আটকানো যে মুক্ত কণ্ঠে কথা বলে, এই চাপের ফলে কিন্তু এসএ সাব্বিরের জামিন মঞ্জুর হয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, এসএ সাব্বিরের জামিনটা যেটা মঞ্জুর হয়েছে সেটা কিন্তু কোনো ইসের পরিপ্রেক্ষিতে হয়নি, স্থানীয় ঘটনার মধ্য দিয়ে হয়নি। বেশ, আমি একটু আপনাকে হোল্ড করছি। আমাদের সঙ্গে আরো একজন যোগ দিয়েছেন, নিতাই ভট্টাচার্য সোনারপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, শুভ সন্ধ্যা সুজিত দা এবং মাননীয় অতিথি যারা আছেন তাদের সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমার প্রশ্ন, দেখুন, এই যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, হাসিনা দেশ থেকে বিতাড়িত, এখন ইউনূস পদে আছে প্রধানমন্ত্রী। আমার প্রশ্ন সেটা হচ্ছে, ধরুন, এতে আমেরিকা বা ইউরোপিয়ান দেশ প্লাস আরবের যে পেট্রো ডলার সমৃদ্ধ দেশগুলোর কোনো মদত কি আছে যে বাজার দখল করার জন্য যে এই কাণ্ডটা তারাও ঘটাচ্ছে তাদের সাথে? এইগুলোর সম্বন্ধে আমি জানতে চাই আপনাদের কাছে। বেশ, এটা নিয়ে অতীতে আমরা প্রচুর চর্চা করেছি নিতাইবাবু। আপনি নিয়মিত R+টা শুনতে থাকুন, পেয়ে যাবেন। আমি এই বিষয়ে আজকে আর জানতে চাইছি না, বরং যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানকে তো সব ধরনের সাহায্য অপারেশন সিঁদুরের সময় জানা গেল তুরস্ক করেছিল। এই যে নতুন একটা টার্কি, একটা নিউ ইসলামিক দুনিয়ার খলিফা হিসাবে এরদোগান উঠে এসেছেন, এবং বাংলাদেশের যে সংগঠন মৌলবাদীকে আশ্রয় করে ইসলামিক শাসন ব্যবস্থা যারা চায়, জামাত ইসলামী, তাদেরকে সাহায্য করেছে টাকা দিয়ে, এরকমই অভিযোগ উঠে আসছে। এই জঙ্গি সংগঠনকে নাকি অস্ত্র দিয়েও সাহায্য করা হয়েছে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর ইউনূস বিভিন্ন ক্ষেত্রে নতুন বন্ধু খুঁজতে বেরিয়েছেন, এ প্রান্ত থেকে প্রান্তে বিশ্বের দৌড়ে বেড়াচ্ছেন টু সিকিউর নিউ ফ্রেন্ডস। এখন টার্কি
ভারতেরকে সাহায্য করার জন্য ভারতের কাছে মানে নিজেকে একটা শক্তিশালী রাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের মদতপুষ্ট এই টার্কি আর কি, তারা কিভাবে আর কি বিভিন্ন ক্ষেত্রে মদত দিচ্ছে সেটারও উদাহরণ এসছে। আপনি অতীতের টার্কি নিয়েও মানে বিভিন্ন ক্ষেত্রে বলেছেন। একটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রসঙ্গও আছে। আপনি যেমন ইউনিসের ক্ষেত্রে বললেন যে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, সে একটা ইংল্যান্ডের মাটিতে গেলেও কালো পতাকা তাকে দেখানো হচ্ছে। তিনি যদি বেলজিয়ামে যান সেম অবস্থা তৈরি হবে, সব জায়গাতেই এরকম অবস্থা তৈরি হবে। তো তথাপি এই জামাত ইসলামের সাথে একটা সম্পর্ক যা বাকায়দায় ইউনুসকে একটা সাপোর্ট দেবে, এরদোগান কি এইরকম একটা মতলবেই আছেন? দেখুন, আপনি যদি মূল্য বৃদ্ধি বা এই জাতীয় বলেন, ইনফ্লেশন রেট যদি বলেন, এই মুহূর্তে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মানে মূল্য বৃদ্ধি হচ্ছে তুর্কিতে। এটা আপনাদের জেনে রাখা উচিত। সেটা 37%। সেখানকার জনসাধারণ মানে এটা পৃথিবীর মধ্যে বিরলতম। তো গোটা এই অবস্থাটার মধ্যে সবচেয়ে মানে অর্থনৈতিকভাবে খারাপ অবস্থাতে আছে এরদোগান। আর এদের এই যে কে হবে এই মুসলিম বিশ্বের নেতা, এটা ঠিক করবে আমেরিকা। এই বাস্তবতাটাকে বুঝে রাখতে হবে। এটা কিন্তু কোনো মুসলিম বিশ্ব ঠিক করবে না। আমেরিকা যখন যাকে এই মানে একদম পরিষ্কারভাবে বলছি, আব্রাহামিক রিলিজিয়ান হিসাবে সেটা খ্রিস্টানরা ঠিক করবে যে মুসলিম বিশ্বের নেতা কে হবে। এই স্পষ্ট কথাটা বুঝে রাখতে হবে। তারা যখন মনে করবে এরদোগান হবে তখন এরদোগান হবে, যখন মনে করবেন ওই সালমান হবেন, মোহাম্মদ বিন সালমান, তখন সে হবে। যখন মনে করবেন পাকিস্তানের কেউ, না পাকিস্তান অবশ্য হবে না, এই লিস্টে নেই, ডাক্তার মোতাহার মোহাম্মদ মালয়েশিয়ার, তারও কখনো সুযোগ ঘটে গেলেও ঘটে যেতে পারে। সুতরাং তারা এটাকে ঠিক করবে হচ্ছে একেবারে ক্রিশ্চিয়ান, ক্যাথলিক ক্রিশ্চিয়ান, তাও আমি বলে দিচ্ছি ক্যাথলিক ক্রিশ্চিয়ান কমিউনিটি। আর বাকি এরা যারা আছে তারা খাবলা খাবলি করবে, নিজেদের মধ্যে মারামারি করবে। প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসাবে এরা বিভিন্ন জায়গাতে কিছু তেল পেয়েছে। এই তেলের কারণে এদের মধ্যে একটা বিষয় হয়েছে। আর ইউরোপের সঙ্গে গা ঘেঁষা দিয়ে থাকা তুর্কি, তার এই অবস্থা হয়েছে। এছাড়া উদ্ভাবনী ক্ষেত্রে যেগুলো দিয়ে গোটা পৃথিবীর কাছ থেকে ব্যবসা করে পয়সা তোলা যায়, সেই রকম কোনো ইচ্ছা প্রচেষ্টা সেগুলো এদের মধ্যে কোনো সময় কাজ করেনি। তো আমি সেক্ষেত্রে বলতে পারি এদের এই সমস্ত সিস্টেমের একটা ওই অংশ হচ্ছে কি বলে এই ইউনুস। তো আমি আপনাদের কেন আমি বারবার করে বলছিলাম যে মোহাম্মদ ইউনুস ইজ নট এ মোহাম্মদ ইউনুস, হি ইজ জাস্ট ইউনুস। কারণ উনিও কিন্তু ক্যাথলিক হিসাবেই পেয়েছেন। যারা মুসলিমরা খুব নাচানাচি করছেন, আমি তাদের বলে রাখছি সে কিন্তু ক্যাথলিক হিসাবে মানে পেয়েছেন। এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আপনি এটা বলছেন, অনেকে এইটা নিয়ে চর্চা করে তার ধর্ম বা হচ্ছে তিনি খ্রিস্টান হয়েছেন কিনা বা তার মেয়ে খ্রিস্টমতে দীক্ষিত কিনা। কিন্তু বাংলাদেশে যাদের এই নিয়ে সবচেয়ে বেশি স্পর্শকাতরতা, ডাক্তার শফিকুর রহমান বা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা বা এদের মানে তাদের তো ইউনুসকে সমর্থন দিতে কোনো অসুবিধা হচ্ছে না, না দায় পড়ে বাধ্যবাধকতায়, নাকি হচ্ছে এই ধরনের বিষয়গুলো যখন আসে কখনো কখনো তখন এই বিষয়টাকে সযত্নে এড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা তাদের দেখা যায়, এটা কি কারণ তাহলে থাকতে পারে যখন লিডারশিপ আপনি বলছেন এরাই ঠিক করবে? আমি আপনার চ্যানেলের মধ্য দিয়ে শফিকুর রহমানকে চ্যালেঞ্জ করছি যে উনি ইউনুসের একটি নামাজ পড়ার ভিডিও উনি যদি প্রকাশ করতে পারেন। শফিকুর রহমানের ক্ষমতা নেই একটি নামাজ পড়া ভিডিও। মাঝখানে একটা দেখা গেছিল উনি চেয়ারে বসে আছেন, তো সেটা তো কোনো বাস্তবতা নয়। চেয়ারে উনি বসে আছেন একটাই কারণে বসে আছেন, তিনি এটা বলেছেন হ্যাঁ আমি আপনাদের নামাজের এখানে এসেছি কিন্তু আমি নামাজ পড়বো না। এই বাস্তবতাটাকে মানতে হবে। উনি ক্যাথলিক। এই বাস্তবতাটাকে যতক্ষণ শফিকুর রহমানরা না মানবেন বা বাংলাদেশের মানুষ না মানবেন, তারা একজন খ্রিস্টানের মধ্য দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনি একজন ক্যাথলিক খ্রিস্টান, ইউনুস একজন ক্যাথলিক খ্রিস্টান। এই বাস্তবতাটা মেনে রাখবে, মানে প্রত্যেকের মনে রাখা উচিত।
এবং তিনি একটা টুল। তিনি যে ব্যবসাগুলো করেন, একটা দেখুন, ইসলাম ধর্মে সুদের ব্যবসাটা হারাম, তারপরে উনি সুদের ব্যবসাটাই করেন। উনি ব্যবসায়ী একজন, এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি সবকিছু ঠিক আছে, তিনি পড়াশুনো করেছেন, তিনি শিক্ষিত, কিন্তু তার এই নোবেল পুরস্কার পাওয়ার পেছনে যা যা শর্ত ছিল তার মধ্যে একটি শর্ত তিনি পূরণ করেছেন ধর্ম পরিবর্তন করে। উনি জন্মেছিলেন মুসলিম পরিবারে, কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনূস একজন ক্যাথলিক খ্রিস্টান। এই বাস্তবতাটা মেনে রাখতে হবে। এবং আপনি জেনে রাখুন, ক্যাথলিক বলেই বাংলাদেশকে শাসন করা যাবে, এবং পাকিস্তানে যারা আছেন পাঞ্জাবি পাকিস্তানিরা তারা অলরেডি বিক্রি করে দিয়েছেন। আপনি দেখুন না, ওখানকার কতগুলো বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানি সেনাদের ঢুকতে দিচ্ছে না, বায়ুসেনার লোকেদের ঢুকতে দিচ্ছে না। এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা। অর্থাৎ এই জায়গাটাকে, গোটা দক্ষিণ পূর্ব এশিয়াটার মধ্যে একদম আমেরিকান কন্ট্রোল বা ক্যাথলিকদের কন্ট্রোল। দুবাইকে কন্ট্রোল করেছে, সেখানে নাইট ক্লাব খুলেছে, মদের দোকান খুলেছে, কুয়েতে ফুটবল খেলা ইত্যাদি করে চালু করে সেখানে ওরা ক্রিশ্চিয়ানিটির একটা সেন্স নিয়ে এসছে। পাকিস্তান অলরেডি গন, কি বলে, বাংলাদেশে ইউনূসকে বসিয়ে দিয়েছে। একমাত্র দু একটা রাষ্ট্রকে পারেনি, সেগুলোকে ধ্বংস করেছে। তার মধ্যে একটা ইরাক, তারপরে লেবানন, তারপরে আপনার কি বলে, আমাদের আফগানিস্তান, এগুলোকে পারেনি। তো বাস্তবিক অর্থে যেগুলো রাষ্ট্র ওদের ওখানে আছে, এগুলো ক্যাথলিকদের দ্বারা পরিচালিত, অথবা ক্যাথলিকদের তেল মেরে তারা ক্ষমতাতে আছে। তাহলে কয়েক ঘন্টার ব্যাপার। এইটা হচ্ছে বাস্তবতাটা, মেনে রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ দীপ্তিমান বাবু। আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে ব্যাপক একটা চর্চার মধ্যে ছিলাম, এবং সবচেয়ে বড় কথা, রাজনীতিতে নিউ ডাইমেনশনের যে জায়গাটা আছে, আসলে যে প্রবলেমগুলোকে রিজলভ করে ইউনূস কোথাও একটা তারেক রহমানের একটা সহযোগিতা তিনি হয়তো এই মুহূর্তে এক্সপেক্ট করছেন, এবং যে বিবাদের পরিস্থিতিটা তৈরি হয়েছে বিএনপির সাথে নির্বাচনকে কেন্দ্র করে, তার থেকে একটা উত্তরণের বা একটা মাঝামাঝি পথ ওখান থেকে আবার বেরিয়ে আসতে পারে কিনা, এই নিয়ে অনেকেই কিন্তু এতে আশাবাদী। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে দেখতে থাকবো যে কোন পথে এগোচ্ছে। প্রত্যেক মুহূর্তের আপডেট আসছে, এবং পশ্চিমবঙ্গের বিধানসভাতেও যে আজকের যে পরিস্থিতি তাও আপনাদের কাছে জানালাম। আপনারা আপনাদের মতামত দিয়েছেন, যারা যারা অংশগ্রহণ করতে পেরেছেন এবং যারা যারা করতে পারেননি, আমরা বলবো আপনাদের কাছে ব্যাপকতরভাবে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।